কি সমর্থনযোগ্য কিনা, ব্যারিস্টার আবু সায়েদ? ধন্যবাদ সাগর ভাই আপনাকে এবং সম্মানিত অতিথিকে এবং যারা আমাদের দর্শক তাদেরকে শুভেচ্ছা। প্রশ্নটা সমসাময়িক এবং খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে করোনার যে পরিস্থিতি বাংলাদেশে ধেয়ে এসছে এবং যেভাবে বাংলাদেশে মানুষ মারা যাচ্ছে, সংক্রমিত হচ্ছে, সেই জায়গাটিতে সরকারের বিভিন্ন পর্যায়ের ভূমিকাগুলো আলোচনায় সঙ্গত কারণেই চলে আসবে। আর আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে ঘিরে 26শে মার্চ থেকে শুরু করে আজ অব্দি যে পরিস্থিতিটা আমরা আগে পরে দেখছি, সেই জায়গাটাতে আসলে বর্তমান পরিস্থিতিতে মানুষদেরকে বাঁচানো এবং দেশের 16 থেকে 18 কোটি মানুষ বৈশ্বিক যে মহামারী অতিমারী যেটা হয়ে গেছে সেখানটাতে যেভাবে বিপর্যস্ত, সেখানটিতে সরকারের মূল ভূমিকাটা কোথায় থাকবে সেটাও আসলে একটা প্রশ্নের বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো বিভিন্ন আঙ্গিক থেকে এটার উত্তর দেয়া সম্ভব। প্রথমত আমি একটু আইনের ভাষায় বলি, সেটি হচ্ছে যে আপনার বৈশ্বিক মহামারী হোক, যে কোনো বিপর্যয়ই হোক, প্রাকৃতিক দুর্যোগই হোক, আইন তার নিজস্ব গতিতে চলবে। অপরাধ প্রবণতা যে মানুষের ভেতরে থাকবে না সেটা না। সুতরাং অপরাধকে দমন করবার জন্য এবং অন্য মানুষদের জীবনকে নিরাপদ করবার জন্য অবশ্যই আইন তার একটা গতি যেটা আছে সেটাকে বহাল রাখবে এবং আইন প্রয়োগের যে ব্যাপারটা সেটাও থাকবে। কিন্তু হেফাজতের সাথে সরকারের যে বৈরিতাটা তৈরি হয়েছে সেই জায়গাটা কতটুকু আইনি, কতটুকু রাজনৈতিক এবং কতটুকু গোষ্ঠীগত স্বার্থের সাথে সংশ্লিষ্ট সেটা কিন্তু বিশ্লেষণের একটা ব্যাপার রয়েছে। তো আমি এই দৃষ্টিকোণ থেকে যদি ধরি তাহলে আমি বলবো যে সরকার এই জায়গাটাতে যে বাড়াবাড়িটা করছে সেটা আসলে প্রয়োজন ছিল না। আমরা সাধারণভাবে সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করবার জন্য আইনের যে প্রয়োগটা করি, হেফাজতের নেতা নেত্রীদেরকে ধরবার জন্য সরকার যে সময়, অর্থ এবং জনবল নিয়োগ করছে সেটা আসলে দরকার ছিল না। আমরা যেটি দেখেছি সেটি হচ্ছে যে 26শে মার্চ কিংবা সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানকে কেন্দ্র করে যে সমস্যাটা হয়েছে, ভারত থেকে সে দেশের প্রধানমন্ত্রী এলেন, জোর জবরদস্তি করেই এলেন, যেখানটাতে এদেশের কেবল হেফাজত নয় বিভিন্ন কর্নার থেকেই কিন্তু প্রতিবাদটা ছিল। আপনি যদি শুধু বলেন যে হেফাজত কিংবা ধর্মপন্থী যারা তারা মোদির আগমনের বিরুদ্ধে দাঁড়িয়েছে, বিষয়টা কিন্তু তা না। আমরা বামপন্থী দলগুলোকেও দেখেছি যারাই মোদির অতীত নিয়ে কথা বলেন কিংবা বর্তমানে ভারতে যা চলছে ভিন্ন ধর্মাবলম্বীদের উপরে, সেই জায়গাটাতে যারা সচেতন, যারা মনে করেন যে মোদি একজন ধর্ম উগ্রপন্থী মানুষ, সেই জায়গাটাতে তারা বিরোধটা দেখিয়েছে। সেই বিরোধটাতে আমি মনে করি যে যা কিছুই ঘটেছে উস্কানিটা এবং ফুয়েলিংটা সরকারের দিক থেকে ছিল। সরকার কিন্তু প্রত্যেকটা জায়গাতে ছাত্রলীগ, যুবলীগ কিংবা স্বেচ্ছাসেবক লীগের পান্ডাদেরকে নামিয়ে দিয়েছিল, আমরা দেখেছি, এবং অভিযোগটা বিভিন্ন মহল থেকেই আছে যে এতটুকু কিন্তু ঘটতো না। তো সেই জায়গাটাতে সমস্ত পরিস্থিতিটা এভাবে তৈরি করে দিয়ে এখন করোনা মোকাবিলায় যতটুকু মনোযোগ দেয়া দরকার ততটুকু মনঃসংযোগ না ঘটিয়ে হেফাজতের মানুষদেরকে, এবং হেফাজতের পাশাপাশি আপনি যদি শুধু হেফাজত বলেন তাহলে কিন্তু বিষয়টা হয়তো তথ্য বিভ্রাটটা থেকে যাবে। এখানটাতে দেখা যাচ্ছে বিএনপির অসংখ্য নেতা কর্মীকে ধরা হচ্ছে, তাদেরকে জেলে পোড়া হচ্ছে, তাদের টেলিফোনে আড়ি পাতা হচ্ছে, তাদেরকে মিথ্যে অভিযোগ দিয়ে রিমান্ডে নেওয়া হচ্ছে। এমনকি আমাদের জাতীয় নির্বাহী কমিটির একজন মহিলা সদস্য, আপনি দেখুন নিপুণ রায় চৌধুরী, তাকে পর্যন্ত গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে যাওয়া হচ্ছে। তো এই যে বিষয়গুলো ঘটছে, এগুলো আমার কাছে মনে হচ্ছে যে সরকারের সার্বিক যে ব্যর্থতা দেশের অর্থনীতিকে সঠিকভাবে পরিচালিত করবার ক্ষেত্রে, মানবাধিকার তো আর নেই সে নিয়ে কথা বলতে যাব না, ডক্টর কলিমুল্লাহ নিশ্চয়ই বিষয়টা স্বীকার করবেন। বাংলাদেশে বর্তমানে যে পরিস্থিতিটা চলছে সেই জায়গাটাতে হয়তো আমরা মত প্রকাশের স্বাধীনতা কিংবা মানবাধিকার এগুলো নিয়ে উচ্চবাচ্য করবার মতো পরিস্থিতিটা নেই, কিন্তু ন্যূনতম আমাদের যে চাহিদা, ন্যূনতম আমাদের যে প্রত্যাশা, সেই জায়গাটুকু তো বিলীন হয়ে গেছে। তো আমার কাছে মনে হচ্ছে যে সরকার এখন করোনা পরিস্থিতিটা নির্মূল করার বিষয়ে তাদের যতটুকু সামর্থ্য এবং যতটুকু আপনার তাদের ঐকান্তিক প্রচেষ্টা থাকা দরকার সেটা তারা ব্যর্থ হয়েছে বলে এখন বিভিন্নভাবে মোড়টা ঘুরিয়ে দিতে চাচ্ছে। তো এই জায়গাটা অনুচিত। আপনি যেটি প্রশ্ন করেছেন
যে এটা কি। পাশাপাশি না, আপনি বলেছেন যে স্বাভাবিক নিয়মে তো পার্শ্ববর্তী দেশের প্রধানমন্ত্রী আসতেই পারেন, এবং সেক্ষেত্রে তিনি এসেছেন এবং আমাদের দেশের মুক্তিযুদ্ধের সময় তাদের একটা বড় ধরনের ভূমিকা ছিল, সেই কারণে তাদের সে দেশের প্রধানমন্ত্রীকে আমরা ইনভাইট করতেই পারি এবং আমাদের একটা দায়িত্বের মধ্যে পড়ে। তবুও অন্যান্য আপনাদের দল সহকারে বিভিন্ন দলের যে ভূমিকার কথা বলেছেন সেটাও কি বিতর্কিত কিনা, বা সেই সময় কি এটা প্রয়োজন ছিল হেফাজতের, বা কি ধরনের স্বার্থ ছিল শুধুমাত্র এই ভারতের প্রধানমন্ত্রীর ক্ষেত্রে এই ধরনের বিরোধিতা করার ক্ষেত্রে? আপনি এটাকে কিভাবে দেখেন? দুঃখজনক বিষয়টা হচ্ছে ভারতীয় প্রধানমন্ত্রীর আগমনে মানুষ প্রতিবাদ জানায়নি। মানুষ প্রতিবাদটা জানিয়েছে আসলে ব্যক্তি মোদীকে কেন্দ্র করে। ভারতের আর কারো বিষয়ে কিন্তু মানুষের এই ধরনের এই অনুভূতিটা নেই। মানুষ আজকে যদি ভারতের রাষ্ট্রপতি আসতেন কিংবা অন্য কেউ আসতেন, আপনাকে আমি বলছি এবং সকলেই বলেছে, তাদের কিন্তু সেই ধরনের যে ক্ষোভটা, সে ক্ষোভটা থাকতো না। ক্ষোভটা কেবল যে যারা ধর্মীয় মানুষ তারা দেখিয়েছে তা না, প্রত্যেকটা সেক্টরের মানুষের দিক থেকেই কিন্তু মোদির আগমনের প্রতি একটা নিন্দা এবং ক্ষোভ ছিল, এবং তার যে বক্তব্যটা বাংলাদেশে ছিল সেটাও নিন্দনীয় হয়েছে। তিনি অনেক অসত্য কথাও বলেছেন। তো যেটা আপনি প্রশ্ন করেছেন, পার্শ্ববর্তী দেশের প্রধানমন্ত্রী অবশ্যই আসতে পারেন, তিনি যেমন আসতে পারেন তার অধিকার রয়েছে, এবং যারা সরকার চালাচ্ছে জোর করেই হোক কিংবা বৈধভাবে তো নয়, যেভাবেই চালাচ্ছে তারাও আমন্ত্রণটা দিতে পারেন, সেটা নিয়ে সমস্যা না। কিন্তু বাংলাদেশের মানুষের অধিকার আছে তার দেশটাকে ভালোবাসা। বাংলাদেশের মানুষের অধিকার আছে তার দেশের মানুষদেরকে সীমান্তে যেভাবে হত্যা করা হচ্ছে সেই হত্যার প্রতিবাদ করা। সুতরাং সে বাংলাদেশের মানুষ যদি দেশপ্রেম দেখিয়ে কিংবা ধর্মপ্রেম দেখিয়ে মোদির বিরুদ্ধে প্রতিবাদ করে, সেটাও তার গণতান্ত্রিক এবং সাংবিধানিক অধিকার। আপনি কি পৃথিবীর অন্যান্য দেশে দেখেননি কখনো যে কোথাকার রাষ্ট্রপ্রধান কিংবা আপনার সরকার প্রধান যদি যায় সেখানে বিক্ষোভ হচ্ছে? যুক্তরাজ্যে যখন আপনার ট্রাম্প এসেছিল তখন সেখানে মারামারি, হট্টগোল, গোলযোগ হয়েছে না? সেখানে কি মানুষদেরকে গুলি করে মেরে ফেলা হয়েছে? সেখানে তো ধস্তাধস্তি হয়েছে, সেখানে চরম উত্তেজনা দেখা দিয়েছিল যখন ট্রাম্প আসে, কিংবা অন্যান্য ফ্যাসিবাদী রাষ্ট্রগুলো থেকে যখন সরকার প্রধান বা ডেফিনেটলি এভাবে পুলিশের পুলিশের পুলিশ কিন্তু আপনার বিকল্প ব্যবস্থা থাকে। আমাদের জায়গাটাতে সমস্যা, পুলিশ স্টেশন আগুন দেওয়া হয়েছিল কিনা? দেখুন আপনি দেখেন প্রবলেমটা কোথায় ঘটছে। সেটা হচ্ছে যে আপনি হেফাজতের দিক থেকেই বলুন, অন্যান্য রাজনৈতিক সংগঠন কিংবা আপনার পেশাজীবী সংগঠনগুলোর কথাই বলুন, তাদের সকলেরই কিন্তু দাবি তারা কিন্তু সমস্যাটা তৈরি করেনি, তারা কোনো উগ্রপন্থা অবলম্বন করেনি। এখন আপনি আমাকে বলেন, বায়তুল মোকাররমে যদি হেফাজতের লোকেরা জড়ো হয় সেখানে কেন ছাত্রলীগ যুবলীগকে যেতে হবে? তারা তো ঘোষণা দিয়েই গিয়েছে এবং তাদের দলের লোকেরা বলেছে যে তারা এগুলো নিয়ন্ত্রণ করবে, তারা তাদেরকে কোনোভাবে হরতাল করতে দেবে না, প্রতিবাদ করতে দেবে না। এটা কিন্তু একেবারে আপনি পত্রপত্রিকা ঘেটে দেখুন, ছাত্রলীগ যুবলীগের কিন্তু ঘোষণা। তো এই ঘোষণাটা তো রাষ্ট্র থেকে মদত দেওয়া হয়েছে, কেন তারা সেখানটাতে যোগ দেবে? তাদের তো সেখানে দরকার নেই। হেফাজতের মানুষগুলো যদি বায়তুল মোকাররমের সামনে দাঁড়িয়ে মোদির বিরুদ্ধে প্রতিবাদ করে, কিংবা অন্য দলের মানুষরা যদি ঢাকার রাজপথে কোথাও প্রতিবাদ করে, যেটা আমরা বলি যে শান্তিপূর্ণ প্রতিবাদ, তাহলে সেই জায়গাটিতে তারা কেন যোগ দিতে যাবে? তাদের কি কে দায়িত্ব দিয়েছে? ছাত্রলীগ, যুবলীগ কিংবা স্বেচ্ছাসেবক লীগ কি বাংলাদেশের মানুষের অভিভাবক হয়ে গেছে নাকি? এই অভিভাবকত্ব যখন চলে এসছে তখনই তো সর্বনাশটা শুরু হচ্ছে। একে তো মত প্রকাশের কোনো স্বাধীনতা নেই। সাগর ভাই শুনুন, সমস্যাটা কি জানেন? গোড়াতেই গলদ। আজকে আপনি যখন মানবাধিকারের কথা বলেন, আইনের শাসনের কথা বলেন, একেবারে শুরুটা কোথায়? মানুষের সবচেয়ে বড় অধিকার হচ্ছে মত প্রকাশের অধিকার, এবং মত প্রকাশের অধিকারের সবচেয়ে ভালো এবং সবচেয়ে সুন্দর যে বাস্তবায়ন সেটি হচ্ছে মানুষ তার নিজের চিন্তা, না নিজের চেতনা, নিজের ইচ্ছেতে একটা সরকার প্রতিষ্ঠা করা। তো বাংলাদেশে তো সেটি হয়নি। বাংলাদেশে গত কয়েক দশক ধরে কোনো, গত 10 বছরের উপরে কোনো নির্বাচন নেই। যেই জায়গাটাতে যারা সরকার আসছে তারা জোর জবরদস্তিমূলক আসছে। তো এখন ভোটে যদি নির্বাচিত না হন কেউ, তাহলে তো তারা ফ্যাসিবাদী একটা স্বৈরতন্ত্র কায়েম করবেন, সেটাই হচ্ছে। তো ডক্টর কলিমুল্লাহ একটা জিনিস ভালো লেগেছে যে অন্তত আরো অনেকের মতো তিনি কিন্তু 2018 সালের নির্বাচন কিংবা 2014 সালের নির্বাচনকে বৈধ করবার, সেটাকে আপনার জাস্টিফাইড বলে উপস্থাপন করবার চেষ্টাটা করেননি। সঙ্গত কারণেই করেননি, তার বিবেক এবং তার শিক্ষা সে জায়গাটায় অবশ্যই তাকে বাধা দিয়েছে। তো আপনি একটা প্রশ্ন করেছেন আমাকে, সে
সেটা হচ্ছে জনাব ওবায়দুল কাদেরের বক্তব্য সম্পর্কে। তো আজকে বাংলাদেশে এই করোনা পরিস্থিতিতেও গোটা বাংলাদেশ যখন বিপর্যস্ত, তখন দুটো ক্যারেক্টার বাংলাদেশে মানুষের বিনোদন যোগাচ্ছে। একজন তার ভাই মির্জা কাদের, আরেকজন হচ্ছেন তিনি নিজে ওবায়দুল কাদের। তো মির্জা কাদের যেটি করেছেন সেটি হচ্ছে তিনি যুক্তরাষ্ট্র গিয়েছিলেন, কারণ তার শারীরিক অবস্থার কিছুটা সমস্যা ছিল এবং তার সম্ভবত টিউমার ছিল। সেই টিউমার অপারেশন করবার পর তিনি বাংলাদেশে এসে বলেছেন যে যেহেতু তার সেখানটাতে এত বড় একটা অপারেশন হয়েছে, আল্লাহ পাক তাকে বাঁচিয়ে দিয়েছেন, সেজন্য তিনি বাকি জীবন সত্য কথা বলবেন এবং সত্যের পক্ষে লড়বেন। আমরা দেখেছি তিনি সত্যের পক্ষে লড়ছেন অনেকাংশেই। কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমাদের দ্বিমত আছে, কিন্তু বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা যেটা শেখ হাসিনার অধীনে, সেটাকে তিনি কটাক্ষ করেছেন যথেষ্ট যৌক্তিকভাবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনে নির্বাচন হওয়ার পর তিনি অঙ্গভঙ্গি করে সেটাকে উপস্থাপন করেছেন কেমন নির্বাচনটা হয়েছে, এবং বাংলাদেশে যে গণতন্ত্র নেই, বাংলাদেশে যে স্বৈরতন্ত্র চলছে, একটা দুর্বৃত্তায়ন চলছে সব জায়গাতে, নোয়াখালী সহ শুরু করে সর্বত্র, সেই জায়গাটা তিনি তুলে ধরছেন এবং তিনি ওবায়দুল কাদেরের বিপক্ষে অবস্থান নিয়েছেন। তো আমাদের জনাব ওবায়দুল কাদেরও কিন্তু শারীরিকভাবে খুব অসুস্থ হয়ে পড়েছিলেন একসময় এবং তাকে সিঙ্গাপুর নিতে হয়েছিল। তখন জনগণের প্রত্যাশা ছিল যে তিনি যখন ফিরে আসবেন তখন তিনি হয়তো সততার সাথে, সত্যনিষ্ঠার সাথে এবং মানবিকতার সাথে রাজনীতিটা করবেন, তিনি এ জাতীয় অবান্তর কথাগুলো ছেড়ে দেবেন। দুঃখজনক হলেও সত্যি তিনি সেটা থেকে সরতে পারেননি। এমনকি আজকে রামাদান মাস, তিনি বলছেন যে বিএনপিকে জনগণ ভোট দিচ্ছে না, সেজন্য বিএনপি বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে। তো আসলে বিচারটা কার কাছে চাই? বিচার চাইবার জায়গায় তো না। ওবায়দুল কাদের সাহেব যা খুশি বলছেন। আমি এখানে জাস্ট একটু ইন্টারাপ্ট করছি আপনাকে, যে ভেরি রিলেভেন্ট কথা বলছি আর কি। তো আপনি কি এভাবে বলছেন না যে সরকারের বিরোধিতাকারীকে সুযোগ দিচ্ছে কথা বলবার জন্য, সেখানে তাকে বাধা দিচ্ছে না, এবং ওবায়দুল কাদেরের ভাইও যে যা সত্য তাই বলতে পারার মধ্যে সুযোগ পাচ্ছে, এটাকে আপনি গণতান্ত্রিক প্র্যাকটিস বলেন কিনা, বা এটাও কি সরকারের একটা, মানে আপনার সবসময় বলেন কাউকে কথা বলতে দিচ্ছে না, আমরা দেখতে পাচ্ছি যে ওবায়দুল কাদেরের ভাই প্রতিদিন সরকারের বিপক্ষে কথা বলে যাচ্ছেন, কিন্তু তাকে কখনোই এখন অবধি তাকে কোনো তার বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেয়নি। চমৎকার একটা প্রসঙ্গ, প্র্যাকটিস অফ কনভিনিয়েন্স। আমরা আইনের অনেক জায়গাতে এই কনভিনিয়েন্স শব্দটাকে ব্যবহার করি। বাংলাদেশে কি কোনো মানুষই কথা বলতে পারছে না? অনেক মানুষই কিন্তু কথা বলছে, সরকার বিরোধীও কথা বলছে। ঠিক যেই জায়গাটাতে সরকারের মূল স্বার্থের ক্ষতিটা হবে, সেই জায়গাটা আর যেখানটিতে ক্ষতিটা হবে না, সেই জায়গাটা দুটোর ভেতরে ফারাক আছে। আজকে মির্জা কাদের যা কিছুই বলুক, শেষ পর্যন্ত মির্জা কাদের তাদের ঘরানার মানুষ, সুতরাং তাকে গ্রেপ্তার করা হবে না, তাকে নির্যাতন করা হবে না। কারণ তাকে যদি নির্যাতন নাও করা হয় তাতেও কিছু যাবে আসবে না, কারণ তিনি কিন্তু কখনো বিএনপির পক্ষে কিংবা বাংলাদেশে যে মত প্রকাশের স্বাধীনতা নেই সেটার পক্ষে লড়ে একটা জায়গাতে যেতে পারবে না। যখন যাবে তখন তিনিও কিন্তু গুম হয়ে যাবেন। এবং যারা কথা বলছেন, সুশীল সমাজের অনেকেই তো কথা বলছেন, একেবারে বলছেন না তা না, বিরোধী পক্ষেরও কেউ কেউ কথা বলছেন। সরকার তাদেরকে নিপীড়ন নির্যাতন করছে, সেভাবে হয়তো সাদা চোখে দেখা যাবে, কিন্তু অন্তরালের ঘটনাটা ভিন্ন। আপনার যে এই পলিটিক্স অফ কনভিনিয়েন্সটা হচ্ছে, যেই জায়গাটাতে সুবিধে হবে সেই জায়গাটাতে আপনি ছেড়ে দেবেন এবং আপনি বিশ্বকে দেখাবেন যে হ্যাঁ, আমাদের বিপক্ষে কি কথা হচ্ছে না, টকশো হচ্ছে না। আপনি তখন বলবে তারা কি মাঠে নামছে না? হ্যাঁ। কিন্তু যেখানটাতে এসে সরকার পরিবর্তনের প্রশ্নটা আসবে, তারা যে বিনা ভোটে এখন দেশ দখল করে দেশটাকে শাসন করছে, সেই জায়গাটাতে যখন ঘা পড়বে তখন কিন্তু তারা সেখানটিতে ছাড় দেবে না। যে কারণে 2018 সালের নির্বাচনের আগে আমরা দেখেছি এমনকি সংসদ সদস্য প্রার্থী যারা, তাদেরকেও রক্তাক্ত করে ফেলেছে ছাত্রলীগ যুবলীগের পান্ডারা, রক্তাক্ত করে ফেলেছে, কাউকে নির্বাচনের মাঠে থাকতে দেয়নি, কারণ ওই ক্ষমতাটা তাদের দরকার। ডক্টর কলিমুল্লাহ এখানে আছেন, তিনি একজন নির্বাচন পর্যবেক্ষক এবং অনেক দিন ধরে তিনি পর্যবেক্ষণটা করছেন, যদিও তার অনেক পর্যবেক্ষণের সাথে আমার দ্বিমত আছে এবং আমি হয়তো সেগুলোর সাথে কোনোভাবে একমত হতে পারবো না, তবুও তিনি পর্যবেক্ষণটা করছেন এবং সঠিকভাবে মাঠে দেখেছেন বলেই গত নির্বাচন, তার আগের নির্বাচনে তার যে প্রতিষ্ঠান, তারাও কিন্তু সীমিত আকারে পর্যবেক্ষণ করেছেন, তিনি নিশ্চয়ই সেটা স্বীকার করবেন। তারাও কিন্তু তাদের ব্যাপ্তিটা ছিল খুব ছোট, কারণ তারা জানে যে এই নির্বাচনটা সঠিক হবে না, শুদ্ধ নির্বাচন হবে না। তো সেই জায়গাটাতে আমি বলেছি যে দেখুন, বাংলাদেশের সংবিধান আপনি যদি অনুচ্ছেদ 39-এ যান তাহলে সেখানে মত প্রকাশের স্বাধীনতার কথাটা বলা হচ্ছে, কিন্তু মত প্রকাশের স্বাধীনতার সবচেয়ে বড় প্রয়োগটা হচ্ছে যে আপনি আপনার মতো করে নেতৃত্ব নির্বাচন করবেন, সেই জিনিসটাই হচ্ছে না। সুতরাং গোড়াতেই সবকিছু নষ্ট হয়ে গেছে। এখন
আমাদেরকে কথা বলতে দেয়া হচ্ছে, কিছু কিছু মানুষকে মির্জা কাদের কথা বলছেন, সেটা ডক্টর কলিমুল্লাহ যেটি বলেছেন যে আপনি পার্সপেক্টিভ কনটেক্সটটা বিবেচনা করুন, গোটা বাংলাদেশের কনটেক্সটটা বিবেচনা করে একটা জায়গাতে না। তাহলে কি বাংলাদেশে বাক স্বাধীনতা আছে, মত প্রকাশের স্বাধীনতা আছে, যেখানে সরকার প্রধানের সমালোচনা করলেই তাকে জেলে চলে যেতে হচ্ছে? ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আপনি যদি 21 সেকশনটা দেখেন, তাহলে আপনি কি দেখবেন, সেই 21 সেকশনে আপনি তো কোনো কথাই বলতে পারবেন, আপনি যাই বলবেন আপনাকে তারা ধরে ফেলতে পারবে, আপনাকে নির্যাতন করতে পারবে। সেই কারণে আমরা কিন্তু দেখা গেছে যে সুশীল সমাজের মানুষরাও আজকে, কিশোরের মতো মানুষ তো মারা গেল, মারা যেতে হবেই। কারণ যখন আপনি বিরোধী দলকে নির্যাতন যখন করা হচ্ছে, আপনি চুপ থাকবেন, আপনি দেখে দেখে যাবেন। যে একজন বলেছে খুব ভালো একটা কথা, যে বিএনপি কে মারতে মারতে তাদের অভ্যেসটা এমন হয়ে গেছে এখন সবাইকেই মারবে। হ্যাঁ, এটা কিন্তু কেউ রক্ষা পাবে না, নির্বাচন পর্যবেক্ষক রক্ষা পাবে না। তো প্রসঙ্গটি যেখান থেকে শুরু হয়েছে সেটি হচ্ছে যে আপনার ওবায়দুল কাদেরের এই যে বক্তব্য, রমাদান মাসে আমরা আশা করছিলাম যে এটা তো একটা পবিত্র মাস, এই মাসটাতে মানুষের সংযমটা হচ্ছে প্রধান চর্চা, সেই সংযমের মাসে তিনি মিথ্যাচারিতা করবেন না, তিনি আবোল তাবোল বকবেন না, তিনি আবোল তাবোল বকছেন, তিনি মিথ্যাচারিতা করছেন। বিএনপি কে জনগণ ভোট দেয় না, সেজন্য বিএনপি বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে। এটা যদি ওবায়দুল কাদেরের বক্তব্য হয়। সবচেয়ে বড় কথা আবার আরেকটা জিনিসও বলেছে, যে তিনি বলেছেন যে উদর পিণ্ডি বুধর ঘাড়ে চাপানোর যে হাস্যকর অপচেষ্টা করে বিএনপি, যেটা হলো যে আপনার রাজনীতিতে কাকে পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে তা এখন স্পষ্ট। মানে হলো তিনি বুঝিয়েছেন যে হেফাজতের ব্যাকিং এ আপনারা রয়েছেন, আপনাদের হাত রয়েছে। আমি তো বললামই যে আবোল তাবোল কথা যখন হয় তখন আসলে সেগুলো নিয়ে খুব বেশি তর্ক করে, যুক্তি তর্ক সেগুলোর বিরুদ্ধে যায়। তখন আপনি, বাংলা ভাষা একটা কথা আছে, শেষ পর্যন্ত করতে হয় মারামারি। এখন আমাদেরকে যেটা করতে হবে আসলে মারামারি করতে হবে এই সমস্ত কথার বিরুদ্ধে। না, কিন্তু আপনাদের আসলে গন্তব্যটা কোথায়? আপনাদের নেত্রী, আমার মানুষের মনেও একটা পারসেপশন আছে, মানুষের মনে একটাই প্রশ্ন আছে যে আসলে বিএনপির গন্তব্য কোথায়? কারণ আপনি বলছেন অন্যদের উপরে, আপনারা অন্যদের ঘাড়েই আসলে সবসময় চাপানোর একটা চেষ্টা করছেন, বিভিন্ন মহল থেকে এখন হচ্ছে। যেমন কথার কথা যে আপনাদের যে চেয়ারপারসন, তাকে এখন পর্যন্ত মুক্ত করতে পারেননি, যেটা আপনাদের প্রথম দায়িত্ব ছিল, প্রধান দায়িত্ব ছিল। তিনি এখন দেখা যাচ্ছে যে প্রায় শেষ মুহূর্তে আছে জীবনের। তো সেক্ষেত্রে আপনারা কি ফেইলুর মনে করছেন না? আপনারা এই আপনাদের কি মনে করছেন না আপনারা ব্যর্থ রাজনৈতিক মাঠে? একটা বেদনা বোধ তো ভেতরে আছি যে চেয়ারপারসনকে মুক্ত করতে পারা যায়নি। কিন্তু বাংলাদেশের বর্তমান সার্বিক যে অবস্থাটা হয়েছে, যেখানটাতে আইনের শাসন নেই, যেখানটাতে ন্যায় বিচার নেই, বিচার বিভাগ স্বাধীন না, একেবারে ব্ল্যাঙ্ক রেঞ্জে মানুষকে মেরে ফেলা হচ্ছে, সেই জায়গাটিতে সাফল্যের যে ইচ্ছেটা আমাদের আছে, প্রত্যাশাটা আমাদের আছে, সেই জায়গাটা আসলে আমরা হয়তো অর্জন করতে পারিনি। সেটা স্বীকার করতে আমার কোনো ধরনের কোনো অনিচ্ছে নেই, সে কারণে আমি করবই। কিন্তু তার মানে এই নয় যে বিএনপি আন্দোলনে নেই, বিএনপি সংগ্রামে নেই। আমরা অন্যের ঘাড়ে, কিন্তু এখন অন্যের ঘাড় বলতে আমি এখানে বুঝাচ্ছি বর্তমান সরকারের যে আমরা বলছি ব্যর্থতা, এটারও কি কিছুটা হলেও অংশীদার বা অংশের দায়িত্ব আপনাদের উপরে বর্তায় কিনা? কারণ গণতন্ত্র সংহত করতে হলে ছায়া সরকারের ভূমিকা অপরিসীম এবং অনেক বলিষ্ঠ ভূমিকা থাকতে হয়। সেক্ষেত্রে সেই ভূমিকার ক্ষেত্রে আপনাদের ব্যর্থতা আপনারা স্বীকার করেন কিনা, সেটা অবশ্যই আমাদের মতো, আমি মনে হয় ছায়া সরকারের যে বিষয়টা চমৎকার কনসেপ্ট আমরা জানি, কিন্তু একটা দেশের রাজনৈতিক ইতিহাস, একটা সংস্কৃতির ইতিহাস, একটা আইনের ইতিহাস, সংবিধানের ইতিহাস লম্বা সময় ধরে চলতে হয়। তারপর হয়তো আপনি এ ধরনের ধ্রুপদী একটা রাজনীতি আশা করতে পারেন, যেখানে একটা ছায়া। সেটা তো আপনাকে কেউ দেবে না। এবং এইটা করে নেওয়ার ক্ষেত্রে আপনাদের যে ভূমিকা, সেখানেও তো আপনাদেরকে দেখছি না। আপনাদেরকে কোনো সময়, আপনারাও কিন্তু আওয়ামী লীগকে স্পেস দেননি আপনারা সঠিকভাবে সরলভাবে রাজনীতি করবার ক্ষেত্রে। তারাও ফাইট করেছে, কিন্তু সেক্ষেত্রে আপনারা জনগণের যে ইচ্ছার যে বহিঃপ্রকাশ, জনগণের, সেটা আপনাদের বিরোধী দলের থেকে আপনারা সেটার বহিঃপ্রকাশটা আপনারা করতে পারছেন না, সে ধরনের অভিযোগ আসছে। কিন্তু এই জায়গাটাতে তো সাগর ভাই আমাকে একটু দ্বিমত প্রকাশ করতেই হবে। বিএনপি যে সময়গুলো রাষ্ট্র পরিচালনা করেছে, বিশেষ করে 91 সালের পর থেকে, কোন জায়গাটিতে রাজনৈতিক স্পেস ছিল না আওয়ামী লীগের? হ্যাঁ, প্রত্যেকটা শাসন আমলে আমরা আওয়ামী লীগের অনেক নেতা নেত্রীদের রক্তমাখা ছবি এখনো আমাদের চোখের সামনে আছে। রাজপথে তারা আন্দোলন করেছে, ডেফিনেটলি। হ্যাঁ, এখনকার মতো হয়তো এটা বলতে পারি, এখন যেভাবে আপনাদেরকে একেবারে সম্পূর্ণভাবে নির্মূল করার মতো কখনোই আপনারা করেননি, এ ব্যাপারে আমাদের ধারণা রয়েছে। আপনার এখন যে নির্মূলের রাজনীতি চলছে, এই জায়গাটা তো স্পেস দিয়েছেন, আপনারা ইয়ে করেছেন, আবার স্পেস দিয়েছেন। কিন্তু
দিয়েছেন, আপনারা অনেক সাগর ভাই, করেছেন। একটা বিষয় তো জনগণ নিশ্চয়ই গ্রহণ করবে, সেটি হচ্ছে আমি সেটাতে আসছি, আমি একটু আমি একেবারে 1 মিনিটও লাগবে এটা শেষ করে দিচ্ছি, এটা প্রাসঙ্গিক, পরে আর এই বিষয় হয়তো যেতে হবে না। সেটি হচ্ছে যে দেখুন, একটা বিষয় হচ্ছে যে ত্রুটি বিচ্যুতি প্রত্যেকটা সরকারের আমলে যে ছিল না এই কথা যদি আমি বলি তাহলে সত্যের অপলাপ হবে। অবশ্যই ত্রুটি বিচ্যুতি ছিল, কিন্তু বাংলাদেশ 1971 সালে স্বাধীন হবার পর থেকে আজকে এসে 50 বছর। আর আমি যে ধ্রুপদী রাজনীতির আশা করি, যুক্তরাজ্য স্টাইল, ওয়েস্টমিনস্টার স্টাইল, সেটা তো ম্যাগনা কার্টা সেই 16 শতাব্দী থেকে শুরু করে আজ অব্দি। সুতরাং এটা পরিবর্তনটা হয়েছে ধীরে 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 গিয়ে একটা উন্নত জায়গায় গিয়ে পৌঁছেছে। আমরাও তো সেটা আশা করেছিলাম, আমাদের একটা ব্যবস্থা তো দাঁড়িয়ে গেছিল, আপনি তো এটা অস্বীকার করতে পারবেন না। 91, 96, 2001 আমরা তো দাঁড়িয়ে গিয়েছিলাম, এবং গণতন্ত্রকে চিরস্থায়ী রূপ দেওয়ার জন্য একটা পদ্ধতিও আমরা কিন্তু তৈরি করে দিয়েছি, যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনগুলো হবে। সেই জায়গাটাকে যখন নষ্ট করে দিয়ে আবার পেছন দিকে হাঁটা শুরু হলো, তখন তো আপনি আমাদের সাথে আওয়ামী লীগের তুলনাটা করলে হবে না, কারণ আমরা তো সামনের দিকটাতে যাচ্ছিলাম। হ্যাঁ, ত্রুটি বিচ্যুতি হয়তো ছিল, কিন্তু গণতন্ত্রটাকে একটা রূপ দেওয়ার জন্য তো আমাদের আগ্রহ এবং ইচ্ছের কোনো কমতি ছিল না। ভুল হয়তো ছিল, কিন্তু আপনি সেই ভুলটা ধরে তারপর 2011 সালে এসে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা বিলোপ করে গণতন্ত্রকে পেছন দিকে হাঁটিয়ে আপনি আশা করছেন যে বিএনপি এবং আওয়ামী লীগের সাথে তুলনামূলক অবস্থানটা ঠিক করবেন, সেটা তো না। আজকে গত 12 বছরে যা বাংলাদেশে ঘটেছে, বাংলাদেশ নয় শুধু, আপনি পাকিস্তানের দিকটাতেও যদি যান, তাহলে তো এই পরিমাণ নির্যাতন, নিপীড়ন, এই পরিমাণ অত্যাচার, এই পরিমাণ ফ্যাসিবাদী কর্মকাণ্ড আপনি কখনো দেখাতে পারেন। আমরা একই প্রশ্ন নিয়ে আমি মনে করি এই সরকার যেটা করেছে, যে ক্ষতিটা আমাদের করেছে, সেটা থেকে বেরিয়ে আসতে সময় লাগবে, এবং সেটার জন্য আপনি, ডক্টর কলিমুল্লাহ, জনগণ সকলকে একত্র হতে এবং সকলের ভয়েসটাই সমানভাবে আসতে। জি, নাজমুল হাসান কলিমুল্লাহ, আপনি কি মনে করেন কিনা যে? জি, জনাব ব্যারিস্টার আবু সায়েদ। ডক্টর কলিমুল্লাহ ইভিএম এর বিষয়ে যেটি বলেছেন, সেখানটিতে আমার বিনয়ের সাথে কিছু দ্বিমত আছে প্রায়োগিক দিক থেকে। আসলে সমস্যাটা কেবল যে ইভিএম তা না, ইভিএম না হলেও তো আপনার যে নির্বাচন হচ্ছে, সে নির্বাচনে যারা ভোটার তারা ভোটটা দিতে পারছে না। ধরুন ইভিএম থাকলো না, তাতেই বা কি যাবে আসবে, আমরা তো ভোটটা দিতে পারছি না। ভোটটা দিচ্ছে বাংলাদেশে যারা মারা গেছে, তারা মৃত ব্যক্তিরা ভোট দিতে পারছে, কিন্তু আমরা যারা জীবিত তাদের জন্য বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা, বিষয়টা এসে দাঁড়িয়েছে এই জায়গাতে। আসলে প্রয়োগটা কারা করছে, কিভাবে করছে, এবং সুরক্ষাটা কোথায়, সেটা নিশ্চিত করবার একটা বিষয় আছে। ইভিএম এ জালিয়াতি করাটা অনেক বেশি সহজ, সেটা ডক্টর কলিমুল্লাহ জানেন, এবং সে কারণে পৃথিবীর অনেক উন্নত দেশে ইভিএম পন্থাটাকে বাদ দেওয়া হয়েছে, এবং পার্শ্ববর্তী দেশও কিন্তু সেটাকে গ্রহণ করেনি। এবং যুক্তরাষ্ট্র ইভিএম নিয়ে যথেষ্ট আপনার বিতর্ক হয়েছে, এবং ইভিএম এ সেখানটাতেও সঠিকভাবে নির্বাচনের ফলাফল উঠে আসেনি, এমনটা কিন্তু স্কলাররাও তাদের লেখনীতে প্রকাশ করেছে। আর যুক্তরাজ্যে তো আমরা ইভিএম এর কোনো প্রয়োগ দেখি না। আসলে নির্বাচনী ব্যবস্থাটাকে যদি ঠিক করতে হয়, আপনি শুধু ভোট প্রয়োগের দিকটা দেখলে হবে। আসলে নির্বাচনের এই যে আচারটা, এই আচারটা আপনি কিভাবে করছেন, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। ডক্টর কলিমুল্লাহ সঠিকভাবে বলেছেন, ইতিহাসের অংশগুলো ইতিহাসেই আছে, যেগুলো যা ঘটে গেছে সেগুলো সেখানটাতে থাকবে। আমাদেরকে তো সামনের দিকে এগিয়ে যেতে হবে, আমি শতভাগ একমত। এবং এই দৃষ্টিভঙ্গিটা নিয়ে আমার মনে হয় যে তরুণ সমাজ, যুব সমাজকে নতুন করে ভাবতে হবে, যে আমরা পশ্চাৎপদ চিন্তা ভাবনা না করে, হ্যাঁ ভুল ত্রুটি হয়তো অনেকেই করেছে, কিন্তু সেই জায়গাটাতে না থেকে সামনের দিকটাতে এগোনো দরকার। কিন্তু আপনি একটি প্রশ্ন করেছেন যে তাহলে কার ভূমিকাটা বেশি হবে, সেই জায়গাটাতেই হচ্ছে সমস্যা। এখন চলমান যে আমরা সমান্তরাল চলছি রেল লাইনের মতো, আমরা কেউ অভিযোগ করছি, কেউ শাসন করছি। প্রশ্ন হচ্ছে যে জায়গাটাতে ত্রুটিটা, সেটা কিন্তু আমরা জানি 16 কোটি মানুষ, 18 কোটি মানুষ কিন্তু বোঝে সমস্যাটা কোথায়, যে আমি আমার ভোটটা প্রয়োগ করতে পারছি না, ভোটটা দিতে পারছি না, এবং ভোটটা দিতে গেলে নির্যাতনের শিকার হচ্ছে। এবং একই দল, যারা শাসক গোষ্ঠী, তাদের দলের লোকেরাও কিন্তু অভিযোগটা করছে একেবারে ইনডিসক্রিমিনেট, সেখানটাতে কোনো বৈষম্য নেই, সবাই বলছে যে কেউ ভোটটা দিতে পারছে না। অর্থাৎ ভোটের যে সংস্কৃতিটা বাংলাদেশে ছিল, সেটা বিলীন করে ফেলেছে আওয়ামী লীগ। এমতো অবস্থায় আপনি কিভাবে সমস্যাটা সমাধান করবেন? সমস্যাটা বাংলাদেশে কিন্তু কয়েকটা মৌলিক বিষয়ে বিরোধ তৈরি হয়ে গেছে, যেমন ধরেন মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, এটা নিয়েও কিন্তু বড় ধরনের একটা বিরোধ, যে জায়গাটা আসলে কোথায় গিয়ে মিলবে এটা আমরা কেউ জানি না। আবার গণতন্ত্র ফিরিয়ে আনার ক্ষেত্রে যে উদ্যোগের প্রশ্নটা, দেখুন গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার,
এগুলো তো বর্তমানে তো ভূতের গল্প হয়ে গেছে, তাই না? যেহেতু ভূতের গল্প হয়ে গেছে, সেই জায়গাটাকে যদি আপনি ঠিক করতে হয় তাহলে কি হবে? একসময় ভৌতিক ভোটার ছিল, মানলাম, কিন্তু আজকে তো ভোটারই নেই। ভৌতিক ভোটার ভোট দিয়ে গেল, মানলাম, আজকে কিন্তু ভোটার নেই, জীবিত কোনো ভোটার নেই, মৃত মানুষ এসে ভোট দিচ্ছে। তো সেই জায়গাটা আমার কাছে মনে হচ্ছে দৃষ্টিভঙ্গি ব্যাপক পরিবর্তনের বিষয় রয়েছে। আর ডক্টর কলিমুল্লাহ যেটি বললেন যে পরিবর্তন ঘটাতে হবে এবং সাংবিধানিকভাবে, হ্যাঁ, এটা অবশ্যই যারা শিক্ষা সংস্কৃতি যাদের আছে তারা কিন্তু কথাটা এভাবেই বলবেন, পরিবর্তনটা হবে আইনে, পরিবর্তনটা হবে সংবিধানে। কিন্তু দেশটা কি সংবিধান অনুযায়ী চলছে? সাম্প্রতিক আপনি 3 থেকে 4 সপ্তাহের ঘটনাগুলো দেখেন, সংবিধানের কোন অনুচ্ছেদের প্রতি সম্মান রেখেছে শাসক গোষ্ঠী? আমি বলছি বিনয়ের সাথে ডক্টর কলিমুল্লাহকে, তার অনেক বক্তব্যের সাথে আমি একমত, আবার অনেক বক্তব্যের সাথে একমত হতে পারছি না, কিন্তু শাসক গোষ্ঠী তো সেই পরিস্থিতিটা রাখেনি। তাহলে আপনি পরিবর্তনটা কি শুধুমাত্র গান্ধীত্ববাদী প্রচার প্রচারণার মাধ্যমে করবেন? যেই জায়গাটাতে তারা ধরেই নিয়েছে গান্ধীত্ববাদী কথাবার্তা বললে তারা খুশি, এতে তাদের কিছু যায় আসে না যতক্ষণ পর্যন্ত আপনি তাদের আতে না ঘা দিচ্ছেন। তখন তো পতনের জন্যই ডাক দিতে হয়, এবং পতনের জন্য ডাক দেওয়াটাও কিন্তু গণতন্ত্র। পৃথিবীর অনেক দেশে, কেবল বাংলাদেশ এটা বললে তো চলবে না, ফ্যাসিবাদী সরকারগুলো যে দেশগুলোতে ছিল সেখানে তো পতনই ঘটানো হয়েছে, এবং পতনের ডাকতেই কিন্তু তখন কাম্য। আপনি যদি পতনের, যেটা স্যার বলেছেন পতনের ডাক দেন, বা পতন বলতে কোনটা এখন, যেটা হলো একটা হলো নেগেটিভ অর্থে পজিটিভ অর্থে সরকার পরিবর্তনের ডাক দেন, কিন্তু সেটার মধ্যে যদি আপনারা অ্যাগ্রেসিভলি কোনো মানে রাষ্ট্রের ক্ষতি করেন তাহলে তো আমি সেটা সেই জায়গাটাতে আসছি সাগর ভাই, এটা গুরুত্বপূর্ণ এবং এটা সংশ্লিষ্ট, এমন না যে আমার শুধু ওইটুকু কথাতে শেষ করে ফেললে চলবে তা না। পতন অবশ্যই ইতিবাচক একটা বিষয় যখন আপনি ইতিবাচক ভাবে সেটার প্রয়োগ ঘটাবেন। এখন প্রশ্ন হচ্ছে, সাল্লাই বলুন কিংবা ব্রাহ্মণবাড়িয়াই বলুন, ঘটনাগুলো একই সূত্রে গাঁথা। যাদের বিরুদ্ধে অভিযোগটা আনা হচ্ছে, যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, তারা বলছে যে সেগুলো তারা করেনি। তারা আঙ্গুলটা দিয়ে দিচ্ছে শাসক গোষ্ঠীর দিকে, ছাত্রলীগ যুবলীগের দিকে। এবং সাল্লাতে দেখা গেছে যে পুরো ঘটনার সাথে জড়িত কিন্তু শাসক দলের লোকেরা। তাহলে সেখানটাতে ন্যায় বিচারটা কি আমরা পাচ্ছি? ব্রাহ্মণবাড়িয়াতে ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর নেতৃত্বে যে টিম গিয়েছে তারা কি বলছে? তারা কি বলেছে যে ঘটনাগুলো কারা ঘটিয়েছে? তারা তৃতীয় রাষ্ট্রের কথা বলেছে, যে সেখানটাতে ইন্ধন আছে। তাহলে ঘটনা ঘটে গেল, 3 দিন ধরে কেন আগুন জ্বলছে? এই আগুনটা কাদেরকে দেখানো হচ্ছে? দেখুন, এটা তো আমরা কিন্তু একেবারে সারফেস লেভেলে যদি অন্ধভাবে কথা বলি একে অন্যের বিরুদ্ধে, তাহলে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হবে। কারা বেনিফিশিয়ারি, কারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে, কারা এগুলো করছে? আজকে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী যদি বলেন যে এখানে তৃতীয় শক্তির ইন্ধন আছে, তাহলে আপনি আমি কেন সেটাকে গুরুত্বের সাথে দেখছি না? শাসক গোষ্ঠী কি সেই বিষয় নিয়ে কথা বলেছে? বরঞ্চ কোনো কিছু যাচাই বাছাই বাজ বিচার না করে সরকার প্রধান পার্লামেন্টে হুঁশিয়ারি দিয়ে দিলেন যে যদি মসজিদ ভেঙে যায়, যদি মাদ্রাসা ভেঙে যায়, যদি বাড়ি ঘরে আগুন লাগে, দেখুন উস্কানি, কিন্তু সরাসরি কিন্তু উস্কানি। তাহলে তিনি যে উস্কানিটা দিলেন, তিনি অতীতে বলেছেন একটার বদলে 10টা লাশ পড়বে। তিনি কিন্তু বৈঠা লগি নিয়ে ঢাকাতে আসতে বলেছিলেন এবং আমরা তখন দেখেছি লাশ পড়েছে, লাশের উপরে নৃত্য হয়েছে। এগুলো তো আমাদের অভিজ্ঞতা, একেবারে সমসাময়িক কালের স্মৃতি, এমন না যে 1000 বছর আগের, তা না। তো আবার একটা কিন্তু উস্কানি চলে এলো। এখন গ্রেপ্তারটা কে হয়েছে আপনি আমাকে বলেন? ব্রাহ্মণবাড়িয়া বলুন, ঢাকাতে বলুন, ছাত্রলীগ যুবলীগের যারা আপনার উস্কানি দিয়েছে, যারা মাঠে গিয়েছে, যারা আইন হাতে তুলে নিয়েছে, তাদের একজনকে গ্রেপ্তার করা হয়েছে? কিংবা আপনি আরেকটা ঘটনা দেখুন, যদিও এটা প্রাসঙ্গিক না, এখানে আমি আনতেও চাচ্ছিলাম না, কিন্তু আসলে চলে আসে কথা। মামুনুল হককে যখন নারায়ণগঞ্জে তিনি একটা রিসোর্টে ছিলেন তার দ্বিতীয় স্ত্রীকে, আপনি আমাকে বলেন সেখানে ছাত্রলীগ যুবলীগের লোকেরা কেন ঢুকলো? সেখানে অন্তত 10টার মতো বাংলাদেশের পেনাল কোড যদি বিবেচনা করেন, ডক্টর কলিমুল্লাহ একজন বিজ্ঞ মানুষ, তিনিও জানেন বাংলাদেশের পেনাল কোডের অন্তত 10টা ধারা লঙ্ঘিত হয়েছে। 10টা ধারায় আপনার সেখানে অফেন্স সংগঠিত হয়েছে, অপরাধ সংগঠিত হয়েছে। তাহলে একজনও কি সেখানে গ্রেপ্তার হয়েছে? তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে? মানে কারা করেছে এবং বেসিক কোন ধারাগুলি আপনি উল্লেখ করতে চান, কারা করেছে এক্ষেত্রে লঙ্ঘিত? যেমন ধরেন আপনি যখন একটা রিসোর্টের একটা রুম আপনি যখন ভাঙবেন, একটা দরজা ভাঙবেন, তাহলে আপনি একটা ট্রেস পাস করছেন, ক্রিমিনাল ট্রেস পাস হচ্ছে। আপনি যখন একজন ব্যক্তিকে ভয় দেখাচ্ছেন, তার গায়ে হাত দিচ্ছেন,
তখন সেখানে একটা অ্যাসল্ট হয়ে যাচ্ছে, একটা ফোর্স হয়ে যাচ্ছে। আপনি যখন একটা মহিলার উপরে করছেন সেখানে আরেক ধরনের অপরাধ হচ্ছে, এবং আপনি যখন সংগঠিতভাবে করছেন তখন আরেকটা আনলফুল একটা অ্যাসেম্বলি হয়ে যাচ্ছে। তারপরে ধরুন আপনি সেখানে ভিডিও করেছেন, আপনি সেখানে অডিও করেছেন, সেগুলো তো কিন্তু আপনি ক্রিমিনাল ডিফেমেশনের অধীনে চলে গেছেন। আপনি কিন্তু সেটা একটা ডিফেমেশন, কিন্তু একদম এটার জন্য খুব বেশি আইন জানতে হয় না, সহজভাবে যদি আপনি বলেন। এমনকি যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টটা, আমরা কিন্তু এটার পক্ষে না, এটার বিপক্ষে, কারণ এটা ভয়ঙ্কর একটা কালো আইন, যেটা দিয়ে আপনাকে আমাকে নির্যাতন করা হচ্ছে, আমাদের টুটি চেপে ধরা হচ্ছে। সেই আইনটাও যদি তাদের বিরুদ্ধে প্রয়োগ করা হয়, তাহলে আপনি 29 দেখুন, সেখানটা সেকশন 29 এর অধীনে কিন্তু পড়ে যায়। আপনি যে একজনের সম্মানহানি করছেন, আপনার তো দায়িত্ব না। আমি কিন্তু বলিনি যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী করতে পারবে না, হ্যাঁ, কিন্তু যারা করেছে তাদের দায়িত্ব কতটুকু? বা মামুনুল হকের তাদের কোনো দায়িত্ব নেই। মামুনুল হকের কর্মকাণ্ডটাকে ওখানে আইনি ভাবে, রাষ্ট্রীয় ভাবে, রাজনৈতিক ভাবে দেখবার কোনো সুযোগ আছে কিনা? কারণ তিনি তো এমন কাজ করেছেন, তিনি তাকে সম্মানের জায়গা থেকে তিনিও বা এই ধরনের কাজ করতে পারেন কিনা, বা মানুষ যারা এটা নিয়ে ক্ষুব্ধ হয়েছে ভালো প্রশ্ন করেছেন, ভালো প্রশ্ন ক্ষুব্ধ হবার জন্য। সেটি হচ্ছে যে দেখুন, আমি প্রথম ছাত্রলীগ যুবলীগের বিষয়টা শেষ করি। ছাত্রলীগ যুবলীগ ওখানে যেতে পারেন কিনা, ডক্টর কলিমুল্লাহ আমার সাথে একমত হবেন যে ছাত্রলীগ যুবলীগের কিন্তু এই অধিকার নেই ওখানে আইন হাতে তোলেন। তাদের প্রশ্ন করা, যেমন আরেকটা, তারা জোরপূর্বক স্বীকারোক্তি আদায় করবার চেষ্টা করছে, এটা তো সম্পূর্ণভাবে, এটাও পেনাল কোডে আপনার কিন্তু নিষিদ্ধ, এটা তারা করতে পারে না। এখন মামুনুল হক যেটি করেছেন, এখানে আমি একেবারে আইনি দৃষ্টিকোণ থেকে আপনাদের কি প্রশ্ন করি, ডক্টর কলিমুল্লাহ আছেন, উনি কোন আইনটা ভঙ্গ করেছেন? যদি উনি আইন ভঙ্গ করে থাকেন তাহলে সেটা পুলিশ দেখবে। আপনি যদি মনে করেন এখানে একটা আইন ভঙ্গ হচ্ছে, আপনি পুলিশ ডাকবেন, পুলিশ সেটা হাতে তোলেন। কিন্তু দেখা যাচ্ছে পুলিশের উপস্থিতিতেই ছাত্রলীগ, যুবলীগ কিংবা সাংবাদিক পরিচয় দিয়ে তারা গায়ে হাত তুলতে গেছে, মেয়েটির সম্ভ্রম নষ্ট করবার চেষ্টা করেছে। এটা কিন্তু ভয়ঙ্কর অপরাধ, এবং সেটার বিরুদ্ধেও কিন্তু আইনগত ব্যবস্থা নেয়ার সুযোগ ছিল, তখন সেটা নেওয়া হয়নি। এখন আপনি যদি আমাকে পার্টিকুলারলি প্রশ্ন করেন একজন আইনজীবী হিসেবে, আমি উত্তর দিয়ে প্রশ্নের আকারে উত্তর দিতে চাই। যদি ধরেন আপনি একজন মহিলাকে নিয়ে কোনো একটা রিসোর্টে যান, জাস্ট স্বাভাবিকভাবেই আপনাকে সেখানে পাওয়া গেল, যেটা মামুনুল হকের ক্ষেত্রে আমরা দেখেছি যে স্বাভাবিক অবস্থাতেই তাদেরকে পাওয়া গেছে, আপনি বলেন বাংলাদেশের কোন আইনের কোন ধারাটা লঙ্ঘিত হচ্ছে? বরঞ্চ তার ওখানটাতে জোরপূর্বক প্রবেশ করে কিন্তু সংবিধান লঙ্ঘন করা হয়েছে, মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে। বাংলাদেশের সংবিধানের 43 ধারা স্পষ্টত আপনার যে আপনার একটা এই অধিকারটা, যদিও এখানটাতে বিরাট আলোচনা চলে আসবে, অতটুকু আমি যাচ্ছি না, প্রাইভেসি ল বাংলাদেশে ওই অর্থে নেই। কিন্তু আপনি যদি 39 ধারা, 32 ধারা, 36 ধারা কিংবা 43 ধারাকে এক করে দেখেন, তাহলে একজন ব্যক্তি মানুষের গোপনীয়তার একটা অধিকার আছে। তো আমরা যেভাবে উন্নত দেশগুলোতে দেখি যে আপনার ফ্যামিলি লাইফ কিংবা প্রাইভেট লাইফ, সেটা হয়তো বাংলাদেশে ওভাবে গড়ে ওঠেনি, কিন্তু তারপরও গোটা আঙ্গিকে যদি দেখি তাহলে আপনার গোপনীয়তার অধিকার আছে। আপনার ব্যক্তি মানুষের সম্ভ্রম রক্ষার, তার গোপনীয়তা, তার ব্যক্তির যে ব্যক্তিত্ব, সেটাকে রক্ষা করবার দায়িত্বটা কিন্তু রাষ্ট্রের। রাষ্ট্র কিন্তু সেটা লঙ্ঘন করবে। বাংলাদেশ তো এই বিশ্বের বাইরের কোনো দেশ না। ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস যে কথাগুলো বলেছে, সেই কথাগুলো তো বাংলাদেশের সংবিধানেও নেওয়া হয়েছে। কিংবা আপনি ইন্টারন্যাশনাল কভিনেন্ট অফ সিভিল এন্ড পলিটিক্যাল রাইটস যদি যান, সেটা তো বাংলাদেশ রাইটিফাইও করেছে। সেই জায়গাটা তো মানুষের রাইট টু লাইফ এবং রাইট টু যে প্রাইভেসি, সেটাকে তো সংরক্ষণ করা হয়েছে। তো আপনি আইনের আলোকে, আইনের দৃষ্টিভঙ্গিতে কি বলে যে কেউ যদি ধরেন এই যে এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ, আমরা যদিও পরবর্তী শুনেছি তার স্ত্রীকে নিয়ে গেছে, কিন্তু তবুও মানুষ যে ক্ষুব্ধ হওয়া, যে এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ করতে গেছে, সেখানেও কি কারো ওই ইন্টারভিন করার মতো কোনো সুযোগ রয়েছে কিনা আইনের আলোকে? আমি যতটুকু আইন বুঝি ততটুকু হচ্ছে ইন্টারভিন করবার সুযোগটা নেই। এটা অন্য আইনের ধারাতে ফেলা হয় যদি পাবলিকলি কেউ কোনো কিছু করে যেটা আপনার ব্যভিচার, পাবলিকলি যেটা জনমনে একটা ক্ষোভ সৃষ্টি করবে কিংবা মানুষের মরালিটিতে আঘাত করবে, সেটা পাবলিকলি যদি কেউ করে, পিস যেখানটাতে ভঙ্গ হবে, সেটা ভিন্ন আইনে কভার করে। কিন্তু আপনি তো অ্যাডাল্টারির পেনাল কোডে যে সংজ্ঞা দেয়া আছে সেটার মধ্যে কিন্তু এটাও পড়ে না। এটাও একটা আশ্চর্য বিষয়, যার জন্য আমরা দেখেছি আপনার আওয়ামী লীগের বর্তমান সংসদ, সেটা ধরেই সেটা তো আমরা জানি যে অবৈধ সংসদ, সেখানকার এমপিকে তো আমরা পর্নোগ্রাফি করতে দেখেছি, যেগুলো সোশ্যাল মিডিয়াতে চলে এসছে। তো তার বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? হ্যাঁ, ব্যবস্থা নেওয়া না নেওয়া মানে এই না যে আইন নেই বা
আইন আছে। আমি বলছি যে আমার যতটুকু বুদ্ধি এবং আমার যতটুকু জ্ঞান, তাতে তো আমি দেখি না আপনি যদি একটা মেয়েকে নিয়েও পিসফুলি কোনো রিসোর্টে যান, সেখানে এইভাবে আপনার গোপনীয়তা লঙ্ঘন করে আপনাকে ক্ষতিগ্রস্ত করতে পারবে, আপনাকে মারধর করতে পারবে। এরপরের যে একটু এপিসোড, এরপরে যে পুলিশের হাত থেকে মামুনুল হককে এভাবে মারামারি করে, মানে একটা বিশাল তাণ্ডব চালিয়েছে হেফাজতের লোকজন, যেটা বলা হয়, যে কারণে অনেককে গ্রেফতার করা হচ্ছে। অনেককে যে গ্রেফতার করা হচ্ছে তাদের ভবিষ্যতে কি হতে পারে, তারা কি আইনি ভাবে তাদেরকে ওই সরকারের পক্ষ থেকে যেটা পাওয়ার কথা সেটা পাওয়ার সম্ভাবনা আছে কিনা, যারা এখন গ্রেফতার হচ্ছে, সেক্ষেত্রে আপনার একটু মতামত চাইবো, এরপরে স্যারের কাছে গিয়ে শেষ করবো। স্যার অনেকক্ষণ বসে আছেন। আমি সরি স্যার, যেহেতু আমি বুঝতে পেরেছি আপনি ব্যাপারগুলি নিয়ে হয়তো ওরকম ভাবে কথা বলতে চান না, কিন্তু এটা আসলে সংসদেও আলাপ হয়েছে, যে কারণে আমি জাস্ট লেটিং হিম টক অ্যাবাউট দিস দ্য অকারেন্স দ্যাট হ্যাপেন্স রিসেন্টলি। তো আপনি একটু সাইম ভাই বলবেন, এই কথা শুনে আমি আমাদের স্যারের কাছে গিয়ে শেষ করবো। এই সমস্ত ঘটনাকে কেন্দ্র করে বিএনপি, অন্যান্য বিরোধী দল কিংবা হেফাজতের যে নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করা হয়েছে, আমি একেবারে 26শে মার্চের আগে থেকে বলছি, শুধু কেবল মামুনুল হকের ঘটনাকে বলছি না, যাদেরকেই গ্রেপ্তার করা হয়েছে তারা ন্যায় বিচার পাবেন, এই আশাটা করাটা তো আসলে বাতুলতা মাত্র। এই আশাটা বাংলাদেশে কোনো সুস্থ বিবেকবান কোনো মানুষ এখন আর করে না। যে দেশে সাবেক প্রধানমন্ত্রী কে একটা মিথ্যা মামলায়, বানোয়াট মামলায় তাকে মিথ্যা রায় দিয়ে আজকে 3 বছরের উপর বন্দি করে রাখা হয়েছে, সে দেশে সাধারণ মানুষ ন্যায় বিচার পাবেন, এই আশাটা সাগর ভাই আপনিও করেন না, ডক্টর কলিমুল্লাহ করবেন না, এটা আমি নিশ্চিত। তো এখন যেটা ঘটেছে যে পুলিশের হাত থেকে নিয়ে গেছে, পুলিশ এখানটাতে কোয়েশ্চেন অফ ফ্যাক্ট আছে অনেক কিছু, এখানটাতে ঘটনাকে বিশ্লেষণ করে যুক্তি থাকবে, সেখানটাতে সাক্ষ্য থাকবে যে পুলিশই সত্যিকার অর্থে চেয়েছে কিনা তাকে রাখতে, সেটাও তো একটা প্রশ্ন ছিল। পুলিশ যদি তাকে হেফাজতে নিতেই চাইতো, পুলিশের কাস্টডিতেই নিতে চাইলো, যখন ঘটনাটা ঘটেছে তারপর থেকে অনেক সময় পার হয়ে গেছে, তারপর যখন হেফাজতের লোকেরা এসে তাকে ছিনিয়ে নিয়ে গেল, তো এতক্ষণ অবধি পুলিশ ওখানে কি করছিল? যদি সেখানে আইনের কোনো লঙ্ঘন ঘটে থাকে, অপরাধ সংগঠনের কোনো উপাদান সেখানে থেকে থাকে, তো পুলিশ তো মামুনুল হককে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার কথা, সেটা তো তারা করেনি। বরঞ্চ ছাত্রলীগ, যুবলীগ ওখানে একটা একেবারে নচ্ছার কাণ্ড ঘটিয়েছে, সেটাকে তারা বাধা দিতে পারেনি। আমি বলবো যে সেখানটাতে তাদের ব্যর্থতা রয়েছে। কিন্তু বাস্তবতা হচ্ছে যে যাদেরকে ধরা হচ্ছে, আপনি একটা মজার বিষয় দেখুন তো, মামুনুল হককে যে ছাত্রলীগ, যুবলীগের লোকেরা এমনটা করলো, কিংবা পুলিশও সেখানে এখন বিভিন্ন ধরনের কথা বলছে, আজ পর্যন্ত মামুনুল হকের বিরুদ্ধে যে মামলাগুলো দেয়া হয়েছে সেটা তো ওটাকে কেন্দ্র করে না। একজন মেয়েকে নিয়ে রিসোর্টে গেছে, কই এই ধরনের কোনো মামলা তো আসেনি। মামলা এসছে হচ্ছে শফি হুজুরকে মেরে ফেলা হয়েছে এই কারণে, মামলা এসছে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াতে বা ঢাকাতে যে ঘটনাগুলো ঘটেছে সেটার কারণ। সুতরাং ন্যায় বিচার হবে না, ন্যায় বিচার এই সরকারের অধীনে সম্ভব না। মনে রাখবেন, যতদিন পর্যন্ত গণতান্ত্রিকভাবে জনগণের ভোটে একটা সরকার না আসবে, ততদিন পর্যন্ত জনগণের ন্যায় বিচারের, আইনের শাসনের যে প্রত্যাশা সেটা পূরণ হবে না। এটা ঘটনাতে থেকে যাবে, এটা ভৌতিক কোন থেকে যাবে। আপনাকে অশেষ ধন্যবাদ জনাব ডক্টর নাজমুল হাসান করিমুল্লাহ। আপনার কথা শুনে আজকে শেষ করবো। সরি স্যার, অনেক লম্বা সময় আপনাকে শুনতে হয়েছে, কারণ ওনার একটা ফ্লো ছিল এবং সবকিছুর উপর আপনার মন্তব্য শুনবো। দয়া করে আপনার একটু অনুমতি দিলে আমি একটু কথা বলতাম, ডক্টর কলিমুল্লাহর বক্তব্যকে একটু সাপ্লিমেন্ট করবো, যেটা আমার মনে হয় যে দর্শকদের জন্য খুব প্রয়োজনীয়, বিশেষ করে বিয়ের যে বিষয়টা, এটা নিয়ে আপনার অনুমতি পেলে, এবং ডক্টর কলিমুল্লাহ যদি কিছু মনে না করেন হয়তো শুনবেন। জি, যেহেতু সম্পর্কিত। এটা খুবই প্রাসঙ্গিক। প্রথমত হচ্ছে যে বাংলাদেশি যে বিয়ের যে ব্যাপারটা, এখানে যথেষ্ট মজার কিছু ঘটনা এবং উপাদান আছে। সেটি হচ্ছে বাংলাদেশে মূলত আপনার 3টি আইন আছে। একটা আইন হচ্ছে দি মুসলিম পার্সোনাল শরিয়ত অ্যাপ্লিকেশন অ্যাক্ট 1937, the Muslim Family Law Ordinance 1961, and the Muslim Marriages and Divorces Registration Act 1974. এখন বিষয়টা হচ্ছে যে 1937 অ্যাক্টটা, সেটা হচ্ছে শরিয়া। বাংলাদেশে কিন্তু মুসলিমদের সামগ্রিক বিষয়গুলো শরিয়ার মাধ্যমেই নির্ধারিত হয় এবং শরিয়া লটা প্রিভেইল করে। 1961 এর যে অর্ডিন্যান্স, ফ্যামিলি ল অর্ডিন্যান্স, সেটি বলছে যে একই স্ত্রী থাকা অবস্থায় আরেকজন মহিলাকে বিয়ে করতে হলে তাহলে একটা অনুমতি লাগবে। আমাদের একটা ভুল ধারণা হচ্ছে স্ত্রীর অনুমতি লাগবে, বিষয়টি তা না।
প্রথম স্ত্রীর অনুমতি লাগবে তা না, এটা যথাযথ একটা কর্তৃপক্ষ আছে, তাদের কাছে আবেদন করতে হবে। তারা যদি মনে করে এবং প্রথম স্ত্রীর সম্মতি আছে কিনা সবকিছুকে বিবেচনা করে তারা যদি মনে করে এই ব্যক্তিটি দ্বিতীয় বিয়ে করতে পারে, তাহলে কিন্তু সে দ্বিতীয় বিয়ে করতে পারবে, সেটা আইন সিদ্ধ হবে, এতে কোনো সমস্যা নেই। এখন প্রথম স্ত্রী যদি অনুমতি নাও দেয় তাতেও কোনো সমস্যা নেই। যদি কর্তৃপক্ষ মনে করে যে এই ব্যক্তিটির, এখন সাগর ভাই দ্বিতীয় বিয়ে করবেন, কর্তৃপক্ষ যদি মনে করেন যে হ্যাঁ এটা জাস্টিফিকেশন আছে, অতএব তিনি করতে পারবেন। প্রশ্নটা হচ্ছে কোনো ব্যক্তি যদি এ ধরনের কোনো অনুমতি না নিয়ে যদি বিয়েটা করে ফেলে সেক্ষেত্রে কি হবে? যেটা ভুল ধারণা, হয়তো ডক্টর কলিমুল্লাহ এভাবে বলেছেন কিনা যে বিয়েটা অবৈধ হয়ে যাবে তা কিন্তু মনে রাখবেন, বিয়েটা কিন্তু ইনভ্যালিড হবে না, বিয়েটা কিন্তু বৈধ। যেটি হচ্ছে আপনি অনুমতি না নেবার কারণে আপনার অভিযোগ এলে, কনভিক্টেড হলে, তখন আপনার একটা শাস্তি হবে যে আপনি অনুমতি না নিয়ে দ্বিতীয় বিয়েটি করেছেন, সেই জন্যে আপনি একটা শাস্তি পেতে পারেন। আরো মজার ঘটনা হচ্ছে আমরা মনে করি না যে আপনার সাক্ষী থাকতে হবে, কাবিন করতে হবে না। আপনি যদি কোনো বিয়ে করেন যেখানটাতে আপনার কাজই নেই, আপনি যদি এমনিতে বিয়েটা করে ফেলেন, সেই বিয়েটাও বৈধ। আপনার এমনকি সাক্ষী বিষয়টাতে পড়ে যাচ্ছি, ধরুন আপনার সাক্ষী আছে, আপনি বিয়ে করেছেন, কাজী ডাকেননি, নিয়ম হচ্ছে যদি এটা আপনার প্রথম বিবাহ তাহলে আপনি তো অবশ্যই রেজিস্ট্রারের কাছে আপনি বলবেন, রেজিস্ট্রেশনটা হবে। কিন্তু যদি আপনি বিয়েটা করে ফেলেন এবং যেটা রেজিস্ট্রেশন হবার মতো নয়, সেখানটা তো হয়তো রেজিস্ট্রেশন হবে না, কিন্তু আপনার বিয়ে কিন্তু বৈধ। মনে রাখবেন এই বিয়ে কিন্তু অবৈধ। আর এখন আসেন মজার বিষয়, যদি সাক্ষী না থাকে তাহলে কি? ইসলাম বিয়েটাকে এতটা সহজ করেছে কারণ ইসলাম পঙ্কিলতা থেকে মানুষকে দূরে রাখতে চেয়েছে। ইসলাম চায়নি যে ব্যভিচার হোক, প্রস্টিটিউশন হোক, এগুলো থেকে মানুষকে দূরে রাখতে চাই, সেজন্য ইসলাম বিয়েটাকে অনেক সহজ করে দিয়েছে। এখন যদি আপনি একজন মেয়েকে বিয়ে করেন, শুধু আপনি এবং সেই মেয়েটা, আপনি যদি ইসলামিক ভাবে সম্মত হয়ে আপনারা বিয়ে করেন, সেই বিয়েটাও বৈধ। তবে সেই বিয়েটাকে আমরা যারা আইন পড়েছি, মুসলিম ল পড়েছি, তারা জানি যে এখানে দু ধরনের বিয়ে আছে, একটা রেগুলার আর একটা ইররেগুলার। বাংলায় নিয়মিত এবং অনিয়মিত। সাক্ষী সহ হলে নিয়মিত, সেখানে আপনার সকল ধরনের অধিকার এবং আপনার সকল ধরনের যে অব্লিগেশন সেগুলো কাজ করবে, কিন্তু অনিয়মিত বিয়ের ক্ষেত্রে সেটা করবে না। সাক্ষী যদি না থাকে সেটা অনিয়মিত বিয়ে হবে, এবং এগুলোর উপর আদালতের অসংখ্য রায় আছে। সুতরাং এটা মনে করবার কোনো কারণ নেই যে এখানে আপনার তারা যে চাচ্ছিল তোমার কাবিন দেখাও, এটা একেবারে অজ্ঞতা থেকে। এই সাক্ষী কারা ছিল? যদিও মামুনুল হকের ক্ষেত্রে কিন্তু সাক্ষী ছিল যারা, তারা বলেছে, এমনকি মামুনুল হকের আপন ভাগ্নে পর্যন্ত স্ট্যাটাস দিয়ে বলেছে তারা সেটা জানে এই বিয়েটার কথা। সুতরাং এখন প্রতারণার যে প্রশ্নটা আনা হয়, ডক্টর কলিমুল্লাহ এনেছেন, অবশ্যই তিনি একটা প্রাসঙ্গিকতা থেকে তিনি এনেছেন, সেটা নিয়ে আমি বিতর্কে যাব না, কিন্তু এটা খোলাসা করা দরকার। একটা বিয়ে যদি আপনি করেন ইসলামিক শরিয়া অনুযায়ী, আপনি প্রতারণা করেছেন কিনা প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে, সেটা কিন্তু ভিন্ন বিষয়। এটা নিয়ে যথেষ্ট একাডেমিক, আমি পক্ষে বা বিপক্ষে যাচ্ছি না, বাট এটা নিয়ে একাডেমিক আলোচনার সুযোগ রয়েছে। কারণ ইসলাম কিন্তু একজন স্বামীকে মোর দ্যান এক স্ত্রী আপনার কিন্তু হালাল করেছে এবং তাকে সেই অধিকারটা দিয়েছে। এখন আপনি ইসলামের কোনো একটা আপনার স্কুল বলছে কিনা যে আপনার প্রথম স্ত্রীর সম্মতি নিতে হবে, অনুমতি নিতে হবে, সেটাও কিন্তু আলোচনায় আসবে। তবে আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, প্রতারণার বিষয়টাকে হুট করে বলে ফেলাটা হয়তো ভুল হয়ে যেতে পারে। তবে আইনি কাঠামো যেটা, সেই জায়গাটাতে প্রথম স্ত্রী যদি অভিযোগ করেন, সেক্ষেত্রে কিন্তু তিনি সমস্যায় পড়বেন। জি, আর পাশাপাশি যেটা করিমুল্লাহ স্যার বলেছেন, লাস্ট আপনার এই মন্তব্য শুনে আজকে অনুষ্ঠান শুরু করবো, যে ওইখানে নাম লেখেনি রিসোর্টে, সেটা কি আপনি মনে করেন কিনা প্রতারণা অথবা এটা কি অপরাধের শামিল কিনা? যদি একজনের নামকে অন্যের নাম বলা হয় তাহলে তো অবশ্যই সেটা তিনি সঠিক করেন, কিন্তু কোন আইন সেটা কিভাবে কভার করবে, সেখানে কাকে দেখুন। প্রতারণা বলতে আমরা বাংলাদেশে যে চিটিং যে বিষয়টা, পেনাল কোডে আমরা যে 420 যে সেকশনটা আছে সেটার সাথে আরো রিলেটেড কিছু আছে। এখন ইম্পারসোনেশনের যে ব্যাপারটা, সেই জায়গাটা কতটুকু কাকে ক্ষতি করা হয়েছে, এই বিষয়গুলো দেখে দেখভাল করে বিবেচনা করে তারপর সিদ্ধান্ত নিতে হবে যে অপরাধ সংগঠিত হয়েছে কিনা। হুট করে বলা যাবে না। আর এই মুহূর্তে অনেক কিছু আলোচনার বিষয় আছে, যে ওখানটাতে কি লেখা হয়েছিল, যে বুকটাতে লেখা হয়েছিল তিনি লিখেছিলেন কিনা,
অনেক বিষয় আছে, কিন্তু আবারও বলি এটা আমি সাফাই গাচ্ছি না, আমার সেটা দরকারও নেই, কোনো কোনো কারণ নেই। কিন্তু আমি আইনের পরিভাষাতে বলছি, যদি কেউ একজনের নামটা ওখানে লেখা হয় ভিন্ন নাম দিয়ে, তাহলে এটা হোটেল কর্তৃপক্ষের, হোটেলগুলো তো একটা আইনে পরিচালিত হয়, তাহলে হোটেলের আইনে যে ব্যক্তিটা হোটেলে থাকেন তার নামটা লিপিবদ্ধ করতে হয়, তাহলে সেখানটাতে একটা আইন থাকলে সেই আইনটা তো ভঙ্গ হবার কথা। কেউ যদি এখন সাগর ভাইয়ের নামের জায়গায় যদি সায়েম ভাইয়ের নাম দিয়ে দেন, তাহলে সেখানে কোনো একটা আইন ভঙ্গ হবার কথা। তবে সেটা আরো আপনার খুব ভালো করে দেখে সেটা সিদ্ধান্ত নিতে পারবে যারা সংশ্লিষ্ট তারা। অনেক ধন্যবাদ দুজন, বিশেষ করে করিমুল্লাহ স্যার, আপনি আমার মতো দর্শকের মতো বসে আছেন। মানে আমরা ব্যারিস্টার সাহেবের কথা অনেক শুনেছি, যেহেতু আইন বিষয়ক অনেক আলোচনা হয়েছে, সেজন্য স্যার আপনাকে অনেক ধন্যবাদ। আপনি অনেক রাত পর্যন্ত আমার সাথে জেগে দীর্ঘক্ষণ আজকে শোতে ছিলেন। পরবর্তী সময় আপনাকে অন্য বিষয় নিয়ে অবশ্যই আপনাকে পাবো। ব্যারিস্টার সায়েম ভাই তো আমার সাথে সবসময় আছেন এবং থাকবেন আশা করি। খুব সুন্দর কথা বলেছেন, আজকে সুন্দর আলোচনা হয়েছে। দর্শক আপনারা যারা আমার এই শোটি দেখেছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের টাইমলাইনে শেয়ার করবেন এবং আমার যে ইউটিউব চ্যানেলটি আছে সেটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি এ কারণে ক্লিক করবেন, কারণ হলো আমরা অনেক সময় আমার অনুষ্ঠানগুলি আপনাদের অনেকের কাছে যায় না, সে কারণে বেল আইকনটি ক্লিক করা থাকলে আপনাদের কাছে নোটিফিকেশন যাবে, আপনারা সবার মধ্যে দেখতে পাবেন। লাইভ অনুষ্ঠান দেখতে অবশ্যই আমার সাথে থাকবেন এবং পেজটিকে অবশ্যই লাইক দিয়ে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রমজানুল মুবারক। আসসালামু আলাইকুম।